সো বলা হয়েছে দেখো, দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ বৈকালী টেক্সটাইল লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2010। নিচের তথ্যগুলো বৈকালী টেক্সটাইলে দেওয়া আছে। এখানে বাম পাশে দায় আছে, একটা ব্যালেন্স শিট যেভাবে থাকে দায় এবং সম্পদ নিয়ে। বাম পাশে দায়, ডান পাশে দেখো আমাদের অ্যাসেট দেওয়া আছে, অ্যাসেটে অনেকগুলো তথ্য দেওয়া আছে। আমরা অ্যাসেট পাশে তথ্যগুলো একটু 1 মিনিট পড়ি। প্রথমে গুডউইল দেওয়া আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্লান্ট অ্যান্ড মেশিনারি, মোটর অ্যান্ড লরিজ, র ম্যাটেরিয়াল। তারপর হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ হ্যাঁ। গুড। তারপরে তোমার দেওয়া আছে দেখো বুক ডেপ্টস। এবার হচ্ছে দেখো ইনভেস্টমেন্ট, তার আন্ডারে দুইটা বিষয় আছে, তিনটা বিষয়: ইনভেস্টমেন্ট ফর রিপ্লেসমেন্ট অফ প্রপার্টি, ইনভেস্টমেন্ট ফর সিজনাল রিকোয়ারমেন্ট, ইনভেস্টমেন্ট ফর সারপ্লাস ফান্ড, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, আন্ডাররাইটিং কমিশন, প্রিলিমিনারি এক্সপেন্স, ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক। এখানে আমাদের কথাটা এমন আছে, সম্পদগুলো আমাদের দেওয়া আছে, আর নিচে আরো কিছু সম্পদের মান দেওয়া আছে দেখো। দ্য সেল ভ্যালু অফ দ্য ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 5 লাখ, অ্যান্ড প্লান্ট অ্যান্ড মেশিনারিজ টাকা 10 লাখ, মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 7,50,000, বুক ডেপ্ট আর ব্যাড টু দ্য এক্সটেন্ট অফ 10%. দ্য কোম্পানিজ প্রফিট ডিউরিং দ্য পাস্ট 5 ইয়ার আফটার নেসেসারি অ্যাডজাস্টমেন্ট ওয়ার 4 লাখ টাকা। বিগত 5 বছর, পাস্ট 5 ইয়ার মানে বিগত 5 বছরে কোম্পানির প্রফিট আছে 4 লাখ, 2,50,000, 6 লাখ, 3 লাখ আর হচ্ছে 4 লাখ। 5টা বছরের প্রফিট দেওয়া আছে। An investor would expect a 15% return on investment. দেখেন এটা হচ্ছে এনআরআর এর মান, নর্মাল রেট অফ রিটার্নের বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে এনআরআর এর মান দেওয়া না থাকলে 10% ধরতে হয়। সো এটা আমার দেওয়া আছে, এটা হচ্ছে 15%। আচ্ছা, এবার বলছে দেখেন, if he invest money in any textile enterprise, value of the goodwill of the company according to super profit method. আচ্ছা, তাহলে কোম্পানির গুডউইলটা নির্ণয় করেন সুপার প্রফিট মেথড অনুযায়ী। আমরা বলছিলাম সুপার প্রফিট মেথড অনুযায়ী মোট 5টা সিস্টেমও বলা যায়, 6টা ধাপও বলা যায়, 5টা ধাপ বা 6টা ধাপেও আমাদের হচ্ছে গুডউইলটা মূলত বের করতে হয়। যার ভিতর প্রথম স্টেপটা ছিল আমাদের হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। যার প্রথম স্টেপটা কি ছিল আমাদের? ক্যাপিটাল এমপ্লয়েড। তো দেখেন, ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয়ের সূত্রটা আমাদের এমন লেখা ছিল যে প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। এরকম ছিল আমাদের সূত্রটা, প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। এবার আসেন, প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট নির্ণয়ে কয়েকটা বিষয় আসবে আর কয়েকটা বিষয় আসবে না বলা ছিল। সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট নির্ণয়ে গুডউইল আসবে না, তবে গুডউইলের পাশে অ্যাট কস্ট লেখা থাকলে আসবে। তারপরে আপনার ইনভেস্টমেন্ট আসবে মানে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আসবে না। আমরা চিনবো কিভাবে? ইনভেস্টমেন্টের পাশে আইডিয়াল অথবা ফান্ড লেখা থাকলে। আর কিছু ফিকশন অ্যাসেট ছিল 4টা, এগুলো আসে না। আচ্ছা, তো এই বিষয়গুলো আমরা আরো অঙ্কের মধ্যে ক্লিয়ার হবে। এখন আসেন, প্রথম হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট লাগবে। তো আমাদের প্রত্যেকটা অঙ্কে একটু খেয়াল করবেন, আমাদের ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে যে সম্পদগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে বুক ভ্যালু দেওয়া। সম্পদ পাশে ব্যালেন্স শিটে সম্পদের নামে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো কি ভ্যালু দেওয়া? বুক বুক ভ্যালু। ভ্যালু। আর আমাদের দেখেন এই সম্পদের কিছু কিছু সম্পদের আবার নিচে মূল্য দেওয়া আছে, যেমন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর জন্য প্লান্ট অ্যান্ড মেশিনারি মূল্য দেওয়া আছে। তো নিচের ভ্যালুকে বলা হবে মার্কেট ভ্যালু, নিচের মূল্যকে বলা হবে কি ভ্যালু? মার্কেট ভ্যালু। নিচে দেওয়া আছে দেখেন সেল ভ্যালু বা মার্কেট ভ্যালু একই কথা। তো যে আলোচনাটা আমি করব সেটা হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট নির্ণয়ে খেয়াল করবেন, যদি আমাদের অঙ্কে সম্পত্তির মার্কেট ভ্যালু দেওয়া থাকে তাহলে মার্কেট ভ্যালু নিতে হবে, আর যদি সম্পত্তির মার্কেট ভ্যালু না থাকে তাহলে বুক ভ্যালু নিতে হবে। প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট সম্পত্তির পাশ থেকে আমাদেরকে সম্পদগুলো নিতে হবে, তবে কোন কোনগুলো নেওয়া যাবে না বলেছি? গুডউইল, গুডউইল নেওয়া যাবে না, গুডউইলের পাশে অ্যাট কস্ট থাকলে নেওয়া যাবে। তারপরে আপনার আইডিয়াল বা ফান্ড লেখা থাকলে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট নেওয়া যাবে না, এবং 4টা ফিকশন অ্যাসেট বললাম এগুলো নেওয়া যাবে না। তাহলে এ বাদে সম্পত্তিগুলো যা থাকবে সবগুলো আমরা নিব। সেক্ষেত্রে আমি বলেছি যে আমাদের ব্যালেন্স শিটের ভ্যালুকে বলা হয় বুক ভ্যালু, নিচের ভ্যালুকে বলা হয় মার্কেট ভ্যালু। যদি অঙ্কে যে সম্পদগুলো নেওয়া যাবে ক্যাপিটাল এমপ্লয়েডে তাদের যদি বুক ভ্যালু এবং মার্কেট ভ্যালু দেওয়া থাকে তাহলে মার্কেট ভ্যালু নিতে হবে, আর যার মার্কেট ভ্যালু দেওয়া থাকবে না সেক্ষেত্রে বুক ভ্যালু নিতে হবে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখেন অ্যাসেট পাশে প্রথমে গুডউইল ছিল, প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট নির্ণয় কি গুডউইল আসে? আসে না, তাই আমরা কিন্তু গুডউইল নেই নাই।
তারপরে সম্পদটা ছিল দেখেন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমাদের ব্যালেন্স শিটের মধ্যে ছিল 2,50,000, কিন্তু নিচে সমন্বয় ছিল দেখেন 5 লাখ। তাই আমরা কোনটা নেব? মার্কেট ভ্যালু দেওয়া থাকলে সেই সম্পদের বলছি মার্কেট ভ্যালু নিতে হবে। তাই আমি দেখেন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এখানে 5 লাখ লিখছি। প্লান্ট অ্যান্ড মেশিনারি দেখেন উপরে বুক ভ্যালু ছিল 12 লাখ, কিন্তু নিচে বলছে আমার 10 লাখ। তাই আমরা দেখেন প্লান্ট অ্যান্ড মেশিনারি কিন্তু 10 লাখ নিচ্ছি, মার্কেট ভ্যালু যেটা সেটা নিতে হবে। যদি মার্কেট ভ্যালু না থাকে সেক্ষেত্রে বুক ভ্যালু। তারপর দেখেন মোটর অ্যান্ড লরিস 50,000 বুক ভ্যালু ছিল। এই মোটর অ্যান্ড লরিস সম্পর্কে নিচে কোনো কথা বলা নাই, তার মানে এটার মার্কেট ভ্যালু নাই। তাহলে যার মার্কেট ভ্যালু নাই তার কোনটা নেব? বুক ভ্যালু। সেই বুক ভ্যালু 50,000 কিন্তু নিছি আমরা। র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুড, পাশাপাশি পরপর যে সম্পদগুলো আছে দেখেন এই প্রত্যেকটার একটারও দেখেন আমার নিচে কোনো মার্কেট ভ্যালু দেওয়া নাই। তাহলে এগুলো আমরা নিচে উপরে যে বুক ভ্যালু সেইগুলো নিব। ফিনিশ গুড পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ ভাই। এবার আসেন দেখেন বুক ডেপ্ট। সম্পদ পাশে খেয়াল করেন বুক ডেপ্ট। দেখেন অ্যাকাউন্ট রিসিভাবেল এর আরেকটা নাম কিন্তু বুক ডেপ্ট, আমরা জানি মোটামুটি। তাহলে অ্যাকাউন্ট রিসিভাবেল বা বুক ডেপ্টের টাকা ছিল 3 লাখ, কিন্তু আমার সমন্বয়ে যায় দেখে বলেছেন নিচে যে বুক ডেপ্ট আর টু বি ব্যাড, বুক ডেপ্ট আর ব্যাড টু দ্য এক্সটেন্ট অফ 10%। বুক ডেপ্টের ভিতর কত পার্সেন্ট ব্যাড হবে? 10%। ব্যাড মানে কি? ব্যাড মানে কি বলেন তো? আমরা পাবো না। ব্যাড মানে কি? আমরা পাবো না। তাহলে যদি আমরা দেনাদারের কাছ থেকে 10% না পাই, পাবো কত পার্সেন্ট? 90%। 90%। 90% পাবো। তাহলে আমাদের এখানে তাই লেখা হয়েছে দেখেন দেনাদার 3 লাখ গুণ 90%। ওই যে ব্যাড ডেপ্টের বিষয়টা, বুক ডেপ্টের মধ্যে 10% ব্যাড, বলেন তো ব্যাড ডেপ্ট কোথায় যায়? আমরা কিন্তু অঙ্কের আমাদের সেকেন্ড স্টেপ আছে, সেকেন্ড স্টেপের ভিতর ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টে 5টা বিষয় যায়, মনে মনে করে দেখেন বলেছিলাম, তার ভিতরে একটা ব্যাড ডেপ্ট যায়, বলেছিলাম। হ্যাঁ। সো ওইটার কাজ হবে এখানে। ওইখানে শুধু আমাদের এখানে হচ্ছে আমার আদায় করতে পারতেছি দেনাদারের কাছ থেকে কত পার্সেন্ট, সেই অ্যামাউন্টটা আসবে। তা 3 লাখের 90%, 2,70,000। ক্লিয়ার? জি ভাই। এবার আসেন ইনভেস্টমেন্ট লেখা আছে, একটু খেয়াল করি আমরা। এই ইনভেস্টমেন্টটা এই অঙ্কটা একটা বড় ফ্যাক্টর প্রত্যেকটা অঙ্কেই। দেখেন ইনভেস্টমেন্ট দিয়ে ওই যে দুইটা ক্লোন দেওয়া আছে, মানে এর আন্ডারে কয়েকটা বিষয় আছে। ইনভেস্টমেন্ট আমরা যদি এইভাবে পড়ি যে ইনভেস্টমেন্ট ফর রিপ্লেসমেন্ট অফ প্রপার্টি, ইনভেস্টমেন্ট ফর সিজনাল রিকোয়ারমেন্ট, আর ইনভেস্টমেন্ট হচ্ছে সারপ্লাস ফান্ড। কারণ কি এরপরে দেখেন ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, আন্ডাররাইটিং কমিশন, প্রিলিমিনারি এক্সপেন্স, বলেন তো এইগুলো কি খরচ? আমাদের কি সম্পদ, কি ধরনের সম্পদ? ফিকশন অ্যাসেট। ইয়েস, এগুলো কিন্তু আমাদের ফিকশন অ্যাসেট। তাহলে এর আগ পর্যন্ত যা আছে সবগুলো হচ্ছে ইনভেস্টমেন্টের মান। এই ডিসকাউন্ট অন ডিবেঞ্চার থেকে তো আমার ফিকশন অ্যাসেট শুরু হচ্ছে। তাহলে এর আগ পর্যন্ত যা আছে এগুলো কিসের মান? আমাদের ইনভেস্টমেন্টের আন্ডারে মান, ঠিক আছে? তাহলে দেখেন আমরা বলতে পারি যে ইনভেস্টমেন্ট এখানে 3টা মান দেওয়া আছে। এবার আমাদের এই অঙ্কে, গুডউইল ভ্যালুয়েশনের অঙ্কে ইনভেস্টমেন্ট দুই প্রকার, মনে রাখবেন। ইনভেস্টমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ট্রেডিং ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। একটা হচ্ছে ট্রেডিং ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। আমরা কিন্তু বলেছিলাম যে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট এখানে আসবে না, প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট নির্ণয়ে কি আসবে না? নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আসবে না। আসবেন। আচ্ছা, আর তাহলে ইনভেস্টমেন্ট দুই ধরনের, একটা ট্রেডিং একটা নন ট্রেডিং। তাহলে নন ট্রেডিং যদি না আসে তাহলে ট্রেডিং এর অংশটুকু আসবে এই জায়গায়। হুম। নন ট্রেডিংটা এখানে আসে না, তাহলে তো ট্রেডিংটা আসবে। ইনভেস্টমেন্ট দুই প্রকার, নন ট্রেডিংটা আসবে না, তাহলে অবশ্যই এখানে ট্রেডিংটা আসবে। এবার আসেন ট্রেডিংটা আসবে যেহেতু আমাদের এখানে দেখেন ইনভেস্টমেন্ট মোট 3টা দেওয়া আছে, এটা একটু খেয়াল করি আমরা। একটা 6 লাখ টাকা, একটা 2 লাখ টাকা, আর একটা 2 লাখ। তাহলে মোট ইনভেস্টমেন্ট কত আছে বলেন তো এখানে? 10 লাখ। এখানে মোট ইনভেস্টমেন্ট কত আছে? 10 লাখ। 10 লাখ দশ আছে। লাখ আচ্ছা, এইটা কি বুক ভ্যালু না? হ্যাঁ। এইটা হ্যাঁ। বুক ভ্যালু। আচ্ছা, এই যে 10 লাখ টাকা আছে এই যে 10 লাখ আমি বললাম এর ভিতর কি ট্রেডিং নন ট্রেডিং উভয় আছে? হ্যাঁ হ্যাঁ, আছে। 10 লাখ টাকা এর ভিতর ট্রেডিং নন ট্রেডিং উভয় আছে। এবার সব। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন আমার নিচে বলা আছে মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। যেহেতু আমাদের এই জায়গায় বলেছিলাম সম্পদের মার্কেট ভ্যালু নিয়ে কাজ করতে হবে, তো এগুলো তো উপরে যেগুলো ছিল এগুলো তো বুক ভ্যালু ছিল, তাই তো?
উপরে যেগুলো জি। ছিল কি ছিল, বুক ভ্যালু ছিল না? ছিল। ওকে, তাহলে এখন তো আমার এখানে মূলত নিতে হবে মার্কেট ভ্যালু। তো নিচে দেখেন আমাদের লেখা ছিল মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট টাকা 7,50,000। আচ্ছা বলেন তো, এই যে 7,50,000 টাকা, এই 7,50,000 টাকা কি ট্রেডিং ইনভেস্টমেন্টের মান না নন ট্রেডিং ইনভেস্টমেন্টের মান? টোটাল ইনভেস্টমেন্টের মানে ইয়েস, টোটাল ইনভেস্টমেন্ট মানে এর ভিতর ট্রেডিংও আছে, নন ট্রেডিংও আছে। নন ট্রেডিং। ওকে, এইটুক বুঝলেই যথেষ্ট। দেখেন আপনি উপরেও যখন কাউন্ট করছিলেন 10 লাখ, তখনও ওইটার মধ্যে বলছিলাম আমরা ওইটাও টোটাল, আবার এইটাও টোটাল, দুইটা টোটাল আছে না এই জায়গায়। হ্যাঁ জি। আছে। এখন টোটাল মানে তার ভিতর ট্রেডিং নন ট্রেডিং উভয় আছে, কিন্তু আমার লাগবে কতটুকু? ট্রেডিংটা, নন ট্রেড, সরি, না, ট্রেডিং আমার শুধু ট্রেডিং। ট্রেডিং। ট্রেডিংটা লাগবে। হ্যাঁ, তাহলে ট্রেডিংটা লাগবে, আমার ট্রেডিং এর বাজার মূল্যটা লাগবে। এবার খেয়াল করেন, তাহলে প্রথম অবস্থায় আমার বাজার মূল্য নিয়ে কাজ করতে হবে। তাহলে বাজার মূল্য টোটাল আছে 7,50,000, আবার ওই জায়গায় টোটাল আছে 10 লাখ। তাহলে আমি যদি 7,50,000-কে 10 লাখ টাকা দিয়ে ভাগ দিই, তাহলে আমি টোটাল হচ্ছে এক ভাগের মূল্য পাবো। কয় ভাগের মূল্য পাবো? এক ভাগের মূল্য পাবো। একভাবে। হ্যাঁ, আর আমার লাগবে ট্রেডিং এর অংশের মান। কিসের মান লাগবে? ট্রেডিং এর অংশ। ট্রেডিং। আমার দেখেন উপরে, উপরে ওই যে প্রথমে ইনভেস্টমেন্ট ফর রিপ্লেসমেন্ট অফ প্রপার্টি 6 লাখ, আর ফর সিজনাল রিকোয়ারমেন্ট 2 লাখ, এই 6 আর 2 8 লাখ, এইটা ট্রেডিং। আর বাকি এই যে সারপ্লাস ফান্ড, এটা নন ট্রেডিং 2 লাখ। কিভাবে বুঝলাম? আমরা বলছিলাম যে ফান্ড আছে। হ্যাঁ, সারপ্লাস বা ফান্ড লেখা থাকলে সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? নন ট্রেডিং বলবো। নন ট্রেডিং। তাহলে আমাদের কাজটুকু কেমন হলো দেখেন, আমরা টোটাল মার্কেট ভ্যালু ছিল 7,50,000, যার ভিতর ট্রেডিং নন ট্রেডিং উভয় ছিল। আবার আমার টোটাল বুক ভ্যালু ছিল হচ্ছে 10 লাখ, যার ভিতর ট্রেডিং নন ট্রেডিং উভয় ছিল। তাহলে টোটালকে টোটাল দ্বারা ভাগ, ভাগ দিলে আমরা এক ভাগের টাকা পাবো। আর আমার প্রয়োজন হচ্ছে ট্রেডিং এর মানটুকু বের করা। আর আমার অঙ্কে ট্রেডিং এর মান আছে মোট 8 লাখ, তাই 8 লাখ দ্বারা আমরা গুণ দিচ্ছি। গুণ দিয়ে দেখেন আমার ট্রেডিং ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালুর মান এসে দাঁড়াইছে 6 লাখ। সবাই একটু এই ওয়ার্কিংসটা খেয়াল করেন, আমি যা বললাম মুখে আপনারা বলছেন, এই হচ্ছে সেই ওয়ার্কিংস এর কাজটুকু। এই মানটুকু কি বোঝা গেছে? ভাইয়া একটা কথা বলবো। বলেন। হ্যাঁ, এই যে টোটালটা যে আমরা ভাগ করছি, এই ভাগ করছি একটা মান, যে মানটা বেরোবে ওটা কি হচ্ছে ট্রেডিং ইনভেস্টমেন্টের মান? ওটা বেরোলে হচ্ছে আপনার ট্রেডিং নন ট্রেডিং উভয়ের বাজার মূল্য বেরোচ্ছে। ট্রেডিং ও নন আচ্ছা। ট্রেডিং উভয়ের জন্য একটা বাজার মূল্য বেরোচ্ছে। এবার আপনার কারে দরকার তারে দ্বারা গুণ দেবেন। আপনি যদি এখানে নন ট্রেডিং কে বের করতেন তাহলে 2 লাখ দ্বারা গুণ দিতেন। আপনি যদি যেহেতু এখানে ট্রেডিং কে বের করবেন, তাহলে তাহলে ট্রেডিং এর মান ছিল কত, ফেস ভ্যালু কত করেছিল? 8 লাখ টাকা ছিল, তাই 8 লাখ দ্বারা গুণ ছিল। দিচ্ছেন। বুঝছি। বাকিদের একটু অবস্থা বলেন, কি অবস্থা, এটা সবাই বুঝতে পারছেন? রেসপন্স করেন। জি ভাইয়া জি বুঝছি। ভাইয়া। হ্যাঁ ভাই। ওকে, এবার আসেন নগদ টাকা। দেখেন আমাদের যে পর্যন্ত আমরা ছিলাম সেই পর্যন্ত আছি, ইনভেস্টমেন্ট পর্যন্ত ছিলাম। তারপর তো আমরা বললাম ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, আন্ডাররাইটিং কমিশন এবং প্রিলিমিনারি এক্সপেন্স, এগুলো আমাদের ফিকশন অ্যাসেট। সো ফিকশন অ্যাসেট আমাদের এখানে আসে না। লাস্টে আছে দেখেন ক্যাশ ইন হ্যান্ডস 90,000 টাকা, সেটা আমরা বসাই দিলাম। তাহলে এই সবগুলো মিলে হচ্ছে আমার টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট হবে। এগুলো যোগ করলে আসছে 30,51,000। তাহলে মোটামুটি আমরা সবাই প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট বুঝতে পারছি কিভাবে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা অনেক বড়। এই ধরনের এত বড় অঙ্ক আসলে পরীক্ষায় আসে না, কিন্তু প্রথমে বেসিক ক্লাস হিসেবে এই অঙ্কটাই অ্যাপ্রোপ্রিয়েট, যার ভিতর মোটামুটি সব তথ্যগুলো দেওয়া থাকে। তাহলে আমরা মোটামুটি প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট নির্ণয় করলাম 30,51,000। এখান থেকে নিয়ম অনুযায়ী আমাদের চলতি দায় বাদ যাবে। তো আমাদের দায় পাশ খেয়াল করেন, লায়াবিলিটিস পাশে দেখেন একটাই চলতি দায় আছে, সানড্রি ক্রেডিটর্স, বিবিধ পাওনাদার। তো আমাদের যদি মনে করেন একটা জিনিস থাকে, আমরা হেডলাইন না দিয়ে সরাসরি বাদ দিতে পারি, আর একাধিক থাকলেই আমরা হেডলাইন দিয়ে বাদ দেবো, ওটা কোনো বিষয় না। আপনি এখানে সরাসরি সানড্রি ক্রেডিটরসও বাদ দিতে পারেন, আপনার কারেন্ট লায়াবিলিটি উল্লেখ করতে হবে এমন কোনো কথা নেই। আমি জাস্ট দেখাই দিচ্ছি সানড্রি ক্রেডিটর, মানে কারেন্ট লায়াবিলিটির আন্ডারে সানড্রি ক্রেডিটর 1 লাখ বাদ দিলে আমরা পাচ্ছি 29,51,000। এটা আমার হচ্ছে সি, ক্যাপিটাল এমপ্লয়েড। বলেন, কোনো প্রশ্ন আছে কেন? না ভাই, নেই। ভাইয়া বলতেছিলাম এই যে সিকিউরড লোন, এটা কি হবে? এটা কি দায় না নাকি দীর্ঘমেয়াদী? হ্যাঁ, লোন, সিকিউরড লোন বলতে কি, যে লোনের বিপক্ষে সিকিউরিটি রাখা হয়, তো এটা তো চলতি না, ওটা তো দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাই একটা কথা বলবো। হ্যাঁ, বলবেন ভাই না কেন? একটা সূত্র ছিল প্রেজেন্ট ভ্যালু মাইনাস অফ টোটাল অ্যাসেট।
না না, মাইনাস কারেন্ট। প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তাই সেই প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল, টোটাল অ্যাসেট মানে কি, সম্পত্তি যতগুলো আছে তার প্রেজেন্ট ভ্যালু আপনি নির্ণয় করবেন, তার থেকে চলতি দায়গুলো বাদ দেবেন। কারণ চলতি দায় একটা আছে তাই একটা বাদ দিচ্ছেন, একাধিক চলতি দায় থাকলে একাধিক বাদ দিতেন। জি ভাই, আমার তাহলে সূত্র একটু ভুল হয়েছে। সূত্র হবে প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। হ্যাঁ ভাই, ঠিক আছে এখন। ওকে, আমরা স্টেপ 1 শেষ করলাম। দেখেন ক্যাপিটাল এমপ্লয়েড বা সি পেলাম, এরপরে আমাদের ছিল এসি। আমাদের এই ইসে আপনার ওটা কি বলা হয়, সুপার প্রফিট মেথডে প্রথম দুইটা ওয়ার্কিংস যদি আপনি বুঝতে পারেন বাকিগুলো কোনো সমস্যা না। এই যে সিই এবং এসি, এই দুইটা ওয়ার্কিংস একটু বড় আর সবই দেখবেন ছোট ছোট। তাহলে এখন চলে যাবো আমরা সেকেন্ড ওয়ার্কিং এ। সেকেন্ড স্টেপে দেখেন আমাদের লেখা হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বা এসি। একটু আমরা সূত্রে যদি চলে যাই, সূত্র ছিল এরকম, সিই মাইনাস হাফ অফ দ্য কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট, এইটুকু শুধু ছিল তাই না? হ্যাঁ। একটু খেয়াল করি আমরা, সিই সিই আমরা একটু আগে করে আসছি স্টেপ 1-এ। একটু আগে কিন্তু এই যে লেখা দেখেন, সিই স্টেপ 1-এ পাইছি 29,51,000। আচ্ছা, প্রথমটায় 2টা টাকার কলাম, দ্বিতীয়টায় আমরা 3টা টাকার কলাম দেব আমাদের করার সুবিধার্থে, কলাম মুখস্থ করার সুবিধার্থে, 2টা 3টা, এটা আমরা একটু মনে রাখবো। এখানে 3টা টাকার কলাম হবে। সব অঙ্কে 3টা হবে এমন না, ম্যাক্সিমাম অঙ্কে 3টা দিতে হবে, অঙ্ক যদি বড় হয় তাহলে অবশ্যই 3টা টাকার কলাম হবে। সো ক্যাপিটাল এমপ্লয়েড আমরা স্টেপ 1-এ পাবো 29,51,000, সেটা দিলাম। এবার লেস দেখেন নিয়ম অনুযায়ী হাফ অফ দ্য কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট, হাফ অফ দ্য কারেন্ট ইয়ার অ্যাডজাস্ট, এখানে এটাও লেখা যায় হাফ অফ দ্য কারেন্ট ইয়ার ভেরিয়াস অ্যাডজাস্টেড প্রফিট, ওটাও সমস্যা না, লিখলেই হচ্ছে। তাহলে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট এখানে আমাদের মাইনাস করতে হবে। একটু এখানে আমাদের একটু বুঝতে হবে যে কি, এই যে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিটের ক্ষেত্রে বিষয়টা এরকম আসবে যে প্রথম হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট, তার অ্যাডজাস্টেড করে তার হাফ করতে হবে, এভাবে বুঝতে হবে। কারেন্ট ইয়ার প্রফিট, তার কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে, করে তার হাফ করতে হবে। লেখাটার মধ্যেই কিন্তু আমার স্টেপ গুলো নির্ধারণ যে এর কার পরে কি করতে হবে। লেখা হচ্ছে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট, তাহলে প্রথমে লিখবো কারেন্ট ইয়ার প্রফিট, তারপরে তার অ্যাডজাস্টমেন্ট করব, তারপরে তার কি করব, হাফ করব। আমার হাফ কথা কি বোঝা করবো। গেছে? মানে এই হ্যাঁ। লেখাটার মধ্যে 3টা স্টেপ আছে, এই 3টা স্টেপ আমাকে এখানে কমপ্লিট করতে হবে। তাহলে প্রথম আসেন হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট লাগবে এখানে। কারেন্ট ইয়ার প্রফিটটা আমরা একটু খেয়াল করি। আমাদের যখন অঙ্ক পড়ছিলাম আমাদের লাস্ট নিচে যে দেখেন লেখা ছিল পাস্ট 5 ইয়ার, কি লেখা ছিল বলেন তো? এই পাস্ট 5। হ্যাঁ, বিগত 5 বছরের প্রফিট, তার মানে এর ভিতর কি চলতি বছর আছে বলেন তো? না ভাই। না, এর ভিতর না। কিন্তু চলতি বছর নাই। তাহলে চলতি বছরটা কোথায় পাবো? আমাদের দায় পাশে দেখেন লেখা আছে, ও একেবারে প্রফিট প্রফিট অ্যান্ড, ফর দ্য ইয়ার। হ্যাঁ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে প্রফিট ফর দ্য ইয়ার, দেখেন দায় পাশে যে আমাদের লেখা আছে এই যে 5 লাখ টাকা, এটা আচ্ছা। হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। দেখেন কারেন্ট ইয়ার প্রফিট কি আমরা আইডেন্টিফাই করতে পারছি? হ্যাঁ, পারছি। ওকে, তাহলে কারেন্ট ইয়ার প্রফিট পেলাম, এরপর অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তাই এবার এর নিচে লিখবো আমরা ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট। এখন ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট, ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমরা 5টা জিনিস বলেছিলাম, কি কি বলেন তো? ব্যাড ডেটস, ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন লং টার্ম লায়াবিলিটিস, আর হচ্ছে ডেপ্রিসি, ডিসকিং অন। না ডিক্সি না, ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট, ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট, ঠিক আছে। আরেকটা আচ্ছা, ছিল ডিক্রিজ ইন কারেন্ট হ্যাঁ লায়াবিলিটিস। ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি দেখেন, ব্যাড ডেপ্ট, তারপর হচ্ছে আপনার ইন্টারেস্ট অন লং টার্ম লায়াবিলিটিস, ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, আর এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট। এই ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টের মধ্যে এই বিষয়গুলো আমাদের আসে, যার ভিতরে অঙ্কে প্রথমেই ব্যাড ডেপ্ট আমরা পাইছি। কিন্তু ব্যাড ডেপ্ট ছিল দেখেন ওই যে উপরে, আমাদের ব্যাড ডেপ্ট ছিল, সেইখান থেকে আমাদের 3 লাখ টাকা ছিল, যার 10% ব্যাড ডেপ্ট ছিল। তাই দেখেন আমরা ব্যাড ডেপ্ট লিখছি 3 লাখ গুণ 10%, এবং এটা মাইনাস ফিগারে হয় আমাদের। 5টা আইটেমের 2টা প্লাস ফিগার হয় আর 3টা মাইনাস ফিগার হয়, যার ভিতরে একটা ব্যাড ডেপ্ট কিন্তু মাইনাস ফিগার হয়।
তাই দেখেন এখানে আমরা ফার্স্ট কলামে মাইনাস ফিগার লিখছি। ব্যাড ডেটটা বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এরপরে দেখেন আসে আমাদের বলছিলাম যে ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আর ইন্টারেস্ট অন লং টার্ম লায়াবিলিটিস। আমাদের অঙ্কে কিন্তু নন ট্রেডিং ইনভেস্টমেন্ট ছিল। আমাদের অঙ্কে কি নন ট্রেডিং ইনভেস্টমেন্ট ছিল না? ছিল। ছিল। একটা কথা সবসময় মনে রাখবেন কিন্তু, ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন সবসময় বুক ভ্যালুর উপর কাটতে হয়। ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন সবসময় কিসের উপর কাটতে হয়? বুক ভ্যালুর বুক উপর। খুব ভ্যালু। ভালো। তাহলে আমাদের এই যে নন ট্রেডিং ইনভেস্টমেন্টের বুক ভ্যালু ছিল কত? সারপ্লাস ফান্ড নামে যেটুকু ছিল ওইটাই ছিল নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, 2 লাখ। জি। সেটার সেটার উপর সুদের হার উল্লেখ না থাকলে কত পার্সেন্ট বলছিলাম আমরা? 10%। লেখা দশ আছে দেখবেন। পার্সেন্ট তাই দেখেন ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট 10%, এটা মাইনাস ফিগার। ঠিক আছে? এটা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এবার আসেন। ভাই 10%টা কোথায়? এটা মুখ এটা মুখস্থ তো, এটা আমরা তো নিয়মে বলেছিলাম যে ও নন ট্রেডিং ইনভেস্টমেন্টে সুদের হার দেওয়া না থাকলে 10% ধরতে হবে, তো লেখা দেওয়া ছিল। আচ্ছা, এরপর আসেন ইন্টারেস্ট অন লং টার্ম লায়াবিলিটি, দীর্ঘমেয়াদী দায়। দেখেন আমাদের দায় পাশে লেখা ছিল 6% ডিবেঞ্চার। দেখেন লেখা ছিল 6% ডিবেঞ্চার, এটা আমার দীর্ঘমেয়াদী দায়। 6 লাখের উপর 6% আমরা কাটলে আমরা সুদ পেয়ে যাচ্ছি, এবং এটা আমার পজিটিভ ছিল, অর্থাৎ প্লাস ফিগার ছিল। দুইটা পজিটিভ ছিল, যার একটা হচ্ছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। ঠিক আছে? 36,000। এই ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টের 3টা আইটেম নিয়ে কোনো প্রশ্ন আছে? পাঁচটা জি ছিল। ভাই আছে। 5টা বলছিলাম, যার 3টা এই অঙ্কে আছে, 2টা এখনো আসি নাই। ভাই এটা কোশ্চেন আছে। বলেন। ভাই এখানে আপনি বলছেন যে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট এখানে দুইটা আছে, কোন 2টা আছে? একটা 6 লাখ আর একটা 2 লাখ। না, 6 লাখ আর 2 লাখ কোথায় বলছিলাম? আমাদের তো নন ট্রেডিং 2 লাখ। আর ওই যে প্রথম 2টা ওটা তো ট্রেডিং। আমাদের নন ট্রেডিং এর বৈশিষ্ট্য কি? সারপ্লাস বা ফান্ড লেখা থাকবে, ফান্ড লেখা আছে না যেটায়, ওইটাই তো নন ট্রেডিং। ও হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই যে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টের এই বিষয়টা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। না ভাই। ওকে। না তাহলে ভাই। এই 3টা দেখেন আমরা যোগ বিয়োগ করবো, এই যে এই 3টা ফার্স্ট কলামে 3টা যোগ বিয়োগ করলে আমরা সেকেন্ড কলামে পাইছি মাইনাস ফিগার 14,000। মাইনাস ফিগার 14,000। 14,000। এই 5 লাখ থেকে 14,000 বাদ দেবো, বাদ দিলে পাবো 4,86,000। 5 লাখ থেকে 14,000 বাদ দিলে পাবো 4,86,000। এবার আসেন প্রতিটা অঙ্কেই এই যে কাজটুক করা হয়েছে, ইনকাম ট্যাক্স বাদ দেওয়া হয়েছে, এখনো কিন্তু আমরা কারেন্ট ইয়ার প্রফিট অ্যাডজাস্টমেন্টের মধ্যে আছি। অ্যাডজাস্টমেন্টের এইটাই যে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট, তার নিচে ইনকাম ট্যাক্স বাদ দিতে হবে, বাদ দেওয়া পর্যন্ত কিন্তু টোটাল অ্যাডজাস্টমেন্ট। তাহলে প্রত্যেকটা অঙ্কেই কিন্তু এরকম আপনার ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট লেখার পরে বাদ দেওয়ার পরে আপনাকে ইনকাম ট্যাক্স 40%, দেখেন ইনকাম ট্যাক্স রেট দেওয়া নাই, কিন্তু ইনকাম ট্যাক্স রেট দেওয়া না থাকলে 40% ধরতে হবে, আপনাদের কিন্তু নিয়মে লেখা ছিল। ইনকাম ট্যাক্স রেট দেওয়া না থাকলে কত পার্সেন্ট ধরতে হয়? 40%। 40%। তো এইখানে প্রত্যেকটা অঙ্কেই কিন্তু এইখানে আমাকে ইনকাম ট্যাক্স কাটতে হবে। তাই দেখেন আমরা এখান থেকে লিখছি লেস ইনকাম ট্যাক্স 40%, 4,86,000-এর উপর 40% কাটবেন। কাটলে আসবে দেখবেন 1,94,400। এবার এইটা মাইনাস করলে দেখেন এই যে 2,91,600 না, এইটা মূলত কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট পেলাম আমরা। এই যে 2,91,600, এইটাকে আমরা পেলাম কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট, কিন্তু আমার নিয়ম অনুযায়ী কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিটের হাফ করতে হবে। এই যে এখানে হাফ লেখা আছে না, তাই এটাকে হাফ করতে হবে। তাই এখানে 2 দ্বারা ভাগ দেওয়া হয়েছে। প্রতিটা অঙ্কে এখানে যে মানটা পাবেন 2 দ্বারা ভাগ দিতে হবে, বা গুণ 1/2 দেবেন, একই কথা। এটা ভাগ দিলে আমরা পাইছি দেখেন 1,45,800। এই যে 2,91,600 ভাগ 2 দিলে পাইছি 1,45,800। এবার উপরের এই যে সিই ছিল সেখান থেকে এটা বাদ দিলে আমরা এসিই পাবো। প্রত্যেকটা অঙ্কে আমাদের এসিটা এইভাবে বের করতে হবে। প্রথমে সি বের লিখবো, তারপর কারেন্ট ইয়ার প্রফিট, এবার ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টের ওই 5টা বিষয়ে কয়টা আছে খুঁজতে হবে। খুঁজে আমরা প্লাস মাইনাস করে যে ব্যালেন্সটা পাবো তার থেকে আমার ইনকাম ট্যাক্স 40% বাদ দিতে হবে। তার যা পাবো সেইটারে 2 দ্বারা ভাগ দিয়ে হাফ পাবো আমরা। পাই উপর থেকে আমাদের মাইনাস করলে আমরা এসি পাবো। দেখেন এসি নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? প্রথম দিন তো হয়তো একটু কষ্ট হবে, 2-1টা অঙ্ক আমরা যখন আরো ক্লিয়ার হয়ে মানে করবো ভালোভাবে,
তখন আরো সবার কাছে ইজি মনে হবে। জাস্ট আপাতত এখন যতটুকু বুঝাইছি এটা আপনারা বুঝতে পারছেন কিনা সেটা বললেই হচ্ছে। হ্যাঁ ভাই, আরো বুঝছি। আরো দুই একটা দিন সময় দেন, আরো দুটা ক্লাস করেন, দেখবেন আরো ইজি হয়ে যাবে। প্রতিদিন যখন একই বক্তব্য পাবেন, একই লেখা পাবেন, তখন আরো ক্লিয়ার হবে। ওকে, আমি কি তৃতীয় স্টেপে যাব তাহলে? জি ভাই। হ্যাঁ আমার ভাই। আমাদের এখানে মূলত দুটা স্টেপ বড় ছিল, সে দুটো চলে গেল। এবার থার্ড স্টেপ দেখেন, আমাদের লেখা ছিল ক্যালকুলেশন অফ এভারেজ মেইনটেইনেবল প্রফিট বা এএমপি, শর্টকাটে বলা হবে এএমপি। মুক্তা বলেন তো এএমপি সূত্র কি ছিল? এভারেজ প্রফিট প্লাস মাইনাস ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টস মাইনাস মাইনাস ইনকাম। ইনকাম ট্যাক্স। ওকে, এভারেজ প্রফিট মানে যতগুলো বছর আছে, অঙ্কটা কয় বছরের আমাদেরকে বলতে পারবেন? 5 বছর। না, আপনার নিচে প্রফিট এক দেওয়া ছিল বছর। 6 বছরের অঙ্ক, আপনি নিচে প্রফিট ছিল বিগত 5 বছরের, আর আপনার ও। উপরে কারেন্ট ইয়ার প্রফিট দেওয়া ছিল, তাহলে অঙ্কটা কি 6 বছরের না? হ্যাঁ। ও, হ্যাঁ, তাই আমরা দেখেন প্রথমে অ্যাভারেজ প্রফিট বলতে কি, যতগুলো বছর সেইগুলো প্রফিটকে যোগ করে নাম্বার অফ ইয়ার দ্বারা ভাগ দিতে হয়। তো আমরা প্রত্যেকটি দেখেন 6 বছরের প্রফিট যে যোগ করেছি, ভাগ দিচ্ছি 6 দ্বারা। 6 দ্বারা ভাগ দিয়ে আমাদের আসছে অ্যাভারেজ প্রফিট 4,08,333। অ্যাভারেজ প্রফিট কি বুঝতে পারছি? হুম। জি জি। ভাই। এবার দেখেন এই যে বিষয়টা ছিল প্লাস মাইনাস ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট, এটুকু সবাই ইম্পর্টেন্ট একটা বিষয় খেয়াল করেন। ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা ডিপেন্ড করবে স্টেপ টুর উপর। এই যে আমরা স্টেপ টু তে এখানে এই যে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট লিখছি না, দেখেন লিখছি। হ্যাঁ। জি। এর হ্যাঁ। এর আন্ডারে কয়টা ব্যালেন্স ছিল? তিনটা, 30,000 মাইনাস ফিগার, 20,000 মাইনাস ফিগার, 36,000 প্লাস ফিগার। এই তিনটা যোগ বিয়োগ করে এই যে 14,000 টাকা সেকেন্ড কলামে পাইছি, এটা কি প্লাস ফিগার না মাইনাস ফিগার? মাইনাস। মাইনাস ফিগার। মাইনাস, মনে রাখবেন। তাহলে আমার স্টেপ টি তে, স্টেপ থ্রি তে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট প্লাস হবে নাকি মাইনাস হবে, সেটা ডিপেন্ড করবে স্টেপ টুর উপর। তাহলে এখানে মাইনাস ফিগার পাইছি তাই ওখানে মাইনাস করব, যদি এখানে প্লাস পাতাম তাহলে সেটা ওখানে প্লাস করতাম। তাই এখানে দেখেন তাই লেখা হয়েছে লেস ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট স্টেপ টু, এই সেই 14,000। এটা কি বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই, বুঝছি। ওকে, এটা মাইনাস করলাম, ইনকাম ট্যাক্স 40% করলে আমরা এএমপি পেয়ে গেলাম। তাহলে এএমপি কাজ শেষ কিন্তু, ঠিক আছে। হুম। আচ্ছা, তৃতীয়টা গেল। এরপর চতুর্থটা হচ্ছে আমার নর্মাল প্রফিট বের করতে হয়। নর্মাল প্রফিটের সূত্র ছিল এসি গুণ এনআরআর, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণ নর্মাল রেট অফ রিটার্ন। নর্মাল রেট অফ রিটার্ন অঙ্কের শেষে 15% দেওয়া আছে, আর আমরা এসি কিন্তু স্টেপ টু তে পাইছি, এই যে 28,05,200। আমার কিন্তু আর 1 মিনিট লিঙ্কের সময় আছে, আমি বোঝাই দিচ্ছি, সবাই একটু সেভাবে বোঝেন, আমি ভিডিওটা দিয়ে দেব। চতুর্থ স্টেপ কি বোঝা গেছে? জাস্ট মান বসাই দেবেন। জি জি ভাই, ভাই। বুঝে গেছি। এবার পঞ্চম স্টেপ ছিল সুপার প্রফিট। দেখেন সুপার প্রফিটের সূত্র ছিল এএমপি মাইনাস এনপি, অর্থাৎ স্টেপ 3 এবং স্টেপ 4 এই দুইটা ডিফারেন্স করলে মূলত আমরা সুপার প্রফিট পাবো। তা দেখেন এখানে মাইনাস ফিগার আসছে, এএমপি 2,36,600 আর এনপি 4,20,780, মান উপরে আছে দেখবেন। তাহলে এটা নেগেটিভ আসছে, দেখছেন? হ্যাঁ। আমাদের অঙ্কের 6টা স্টেপে গুডউইল বের করতে বলছিলাম, মনে রাখবেন। কিন্তু আমার যদি পঞ্চম স্টেপ নেগেটিভ হয়, কখনো গুডউইল বের হবে না, কারণ আমার গুডউইলের সূত্র হচ্ছে সুপার প্রফিট গুণ নাম্বার অফ ইয়ার পারচেজ। সুতরাং সুপার প্রফিট যদি নেগেটিভ হয়, সেটা ষষ্ঠ স্টেপে কখনো যাবে না। যখন এটা নেগেটিভ হবে তখন এই কমেন্টটা লিখতে হবে, হেন্স সুপার প্রফিট ইজ নেগেটিভ, সো দেয়ার ইজ নো গুডউইল ইন দ্য ফার্ম।